ডাউনটাউনে প্রবেশ করেছি। ব্রাউন্স সোশ্যাল হাউস রেস্টুরেন্ট সামনে দেখতে পাচ্ছেন নুক্তা কোর্ট। ভিক্টোরিয়া আইল্যান্ড ডাউনটাউনে অত্যন্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, সুন্দর আবহাওয়া, লোকজন মনের সুখে হাঁটছে, বাস স্টপে বসে আছে কয়েকজন, আর কেউ বা যাচ্ছে পাব এবং রেস্টুরেন্টে খাবার উপভোগ করবে বলে। আমার সাথে রয়েছেন ভিক্টোরিয়া আইল্যান্ড ডাউনটাউন, ভ্যানকুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা। সামনে যেই বিল্ডিংটি দেখা যাচ্ছে গোলাপি রঙের, ওটি একটা ঐতিহাসিক বিল্ডিং, যার ঠিক পেছনেই রয়েছে সাগর। আর ডান দিকে দেখতে পাচ্ছেন লোকজন ব্যস্ত। এই সুন্দর হ্যাঁ আবহাওয়া, গাছগুলো দেখুন কি সুন্দর শেপ করা হয়েছে। আমরা খুবই কাছে চলে এসেছি সেই গোলাপি বিল্ডিংটির পাশে, যার পেছনেই রয়েছে অদ্ভুত সুন্দর এক সাগর আর মনোহর দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটি। আমরা এর নিচ দিয়ে নেমে যাচ্ছি এখন, ঠিক নিচে যেখানে একটি বেশ কতগুলো বিমান আমরা দেখতে পাচ্ছি পার্ক করা রয়েছে। এই সি প্লেন বলা হয়ে থাকে এগুলো, আমরা জানি। অতি সম্প্রতি আপনি একটু সি প্লেনের কাছে ওখানে যদি যান, হ্যাঁ সি প্লেন, আমাদের বাংলাদেশেরই ছেলে জুলহাস অতি সম্প্রতি একটা প্লেনে করে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, দুটি সি প্লেন এখানে রয়েছে। আমরা এখন এসেছি ভিক্টোরিয়া আইল্যান্ডে ফিশারম্যানস ওয়ার্ফ, যেখানে জেলেদের হাউস বোট থাকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার ডান দিকে অনেকগুলো বোট রয়েছে, হাউস বোট, যেখানে জেলেরা থাকে, সেখানে তারা জীবনযাপন করে। আর এখান থেকে মাছ ধরেই তারা তাদের খাদ্যের চাহিদা মেটায় অনেকাংশে। এদিকে যে বাসাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে মূলত পানির উপর ভাসমান। এই ধরনের পানির উপরে ভাসমান অনেক শত শত দোকান দেখা যাচ্ছে। শুধু লোকজন এখানে যে পানির উপরে ভাসমান বাসায় থাকে তাই নয়, অনেকে বোটেও থাকে। খুব সুন্দর দৃশ্যমান একটা জায়গা। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা চমৎকার দৃশ্য চোখে পড়লো, বাম্বু মাসাজ। ভাই অনেক বাম্বু খেয়েছি জীবনে, আর বাম্বু মাসাজের দরকার নেই। পাশে আবার সুন্দর একটা ক্যাসেল দেখতে পাচ্ছি আমরা, যদি আমরা অন্য একটা বড় সুন্দর ক্যাসেলে যাব। আমরা এখন ক্রেগরোক ক্যাসেল বা ক্রেগরোক দুর্গে এসেছি, নাম করা একটা দুর্গ। ওই সামনেই টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারলাম না। বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো। আমাদের ক্যাসেলের এটাই সবার উপরে, যেখানে এর মালিক একসময় বসে থাকতো, বসে বসে দেখতো। আর এটা হচ্ছে ওর সদর দরজা। তার সামনের ফটকে লেখা আছে এই ক্রেগরোক, এটা বিল্ড ফর এ কোল ম্যাগনেট রবার্ট ডান্সমুড। সে কয়লা খনির মালিক ছিল। থ্রু কনসপিশাস ডিসপ্লে অফ ওয়েলথ, এর মাধ্যমে সে তার সম্পদের প্রদর্শন করছিল, যেটা 1890 সালে এর জন্ম হয়েছে। এটি তৈরি হওয়ার আগেই তার মালিক সে মারা গেছে। তেমনিভাবে আমরা যারা সম্পদের লোভে একের পর এক অন্যায় করে চলছি, সম্পদ ভোগের আগেই তাদের অনেকেই মারা যায়। অতএব আমাদের উচিত দুনিয়ার ভোগ বিলাসিতা ছেড়ে পরকালের প্রতি মনোযোগী হওয়া। আর তার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি 100 বছরের পুরনো গাছ। সঠিক যত্নে একটা গাছও 100 বছর বাঁচে। সঠিক যত্নে একটা মানুষও দীর্ঘায়ু হতে পারে। এই ক্যাসেলের আমরা এখন পাশেও রয়েছে সুন্দর ব্যালকনি, ঠিক তার সামনে রয়েছে অনেক সুন্দর একটা চেরি গাছ।
এই ক্যাসেল সম্পর্কে এটা কেন এত বিখ্যাত? এটা একজন মাইনার, সে একজন বিখ্যাত মাইনার এবং সে বিজনেসম্যান। সে অনেক টাকা খরচ করে বিভিন্ন জায়গা থেকে পাথর এনে, আর এটা কিন্তু পুরো এক একটা পিস পাথর, যা দেখতে পাচ্ছি এটা একটা কার্ভ করা পাথর। আচ্ছা, পাশে সুন্দরী বেসমেন্ট, এখান থেকে ভেতরে মাটির নিচে যাওয়ার রাস্তা আছে। আচ্ছা, এক একটা করে পাথর দিয়ে এটা করা হয়, একটা পিস পাথর। আচ্ছা আচ্ছা আচ্ছা। উপরে অনেক উঁচু, পিছনে বারান্দারও খুব সুন্দর, আর বিশাল এলাকা নিয়ে করা। পেছনে দিকটা অনেকখানি জায়গা রয়ে গেছে, এটা তারই সম্পদ। কিন্তু দুঃখের বিষয়, তার জীবিত কালে তার এটা দেখার সৌভাগ্য হয় নাই। রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে। ক্যাসেলের অনেকটা সামনের দিকে চলে আসছি, সদর দরজার পাশে এখানেও দেখা যাচ্ছে একটা চোরাই পথ রয়েছে, পুরনো দিনের জানালা ডিজাইন করা। এর প্রত্যেকটা স্তম্ভ একেবারে সলিড পাথরে করা। ঘুরতে চলে এসেছি সেই ক্যাসেলের প্রধান ফটকে। ক্রেড্রো ক্যাসেলের এই পাশের যে জায়গাটা, এটাও ছিল ডান্স মুইরের। প্রথমে এই বাসাটাতে সে ছিল এবং এই বাসাটা থেকেই সে তার পাশের এই জায়গায় এই ক্যাসেলটি বানানোর জন্য সমস্ত খরচ বহন করতেন এবং তত্ত্বাবধান করতেন।